বন্ধুরা, ছেলেরা যে কাজগুলো করে আর কি, তাদের কর্মজীবন যে যাই করুক, কেউ মাঠে কাজ করে, কেউ চাকরি করে, কেউ স্কুল কলেজ মানে বিভিন্ন ক্ষেত্রে যে যা আর কি কর্ম করে, তাদের জীবন থেকে কিন্তু একটা দিন হলেও, সপ্তাহে একটা দিন হলেও তাদের ছুটি থাকে। তারা সেই দিন আরামসে ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে, মানে তাদের সেই দিন কোনো চাপ থাকে না। তাদের জীবনটা একদম মনে হয় যে শান্তিতে ভরে গেছে। একটা দিন ছুটি মানে বিরাট ব্যাপার। কিন্তু একই সাথে মেয়েদের জীবনে দেখো, এদের কিন্তু কোনো শুক্রবার আসে না, এদের কোনো ছুটি আসে না, মানে কিছুই আসে না। এদের প্রত্যেক দিন যে কাজগুলো করে সেগুলোই করে যেতে হয়। সপ্তাহের একটা দিনও এদের কাজ থেকে কিন্তু মুক্তি নেই। এরা এমন একটা দিন নেই যে বলতে পারবে না সেদিন যে আজকে আমার কোনো কাজ নেই। এদের ওই যে কাজ, সে কাজ প্রত্যেক দিন একই নিয়মে করে যেতে হয়। তো যাই হোক বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের হয়তো আমার কথাগুলো শুনতে একটু সমস্যা হচ্ছে, কারণ আজকে আমি বাড়িতে না, আমার বাড়ির পেছনটাতে এসে ভিডিও এডিট করছি আর ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। কারণ রুমের ভেতরে আমার মেয়ে, আমার বর, ওরা হচ্ছে গিয়ে ফ্যান চালিয়ে শুয়ে আছে। তো আমাদের যে ফ্যানটা চালানো আছে সেটায় প্রচুর পরিমাণে শব্দ। সেই কারণে ভাবলাম যে ঘরে বসে তাহলে আর ভয়েসটা দিব না, যাই বাইরে। এখন এদিকে এসে দেখি যে পাখির কিচিরমিচির, মুরগির ডাকাডাকি এসব শোনা যাচ্ছে। কিন্তু কি করব বলো, ওই যে আমার সময় হয়ে আসছে। এখন ভিডিও এডিট না করে রাখলে সময় মতো ভিডিওটা পোস্টই করতে পারবো না। তো যাই হোক, কষ্ট দিয়ে দিলাম তোমাদেরকে। একটু কষ্ট করে আমার কথাগুলো শুনে নিও এবং বুঝে নিও। তো প্রত্যেক দিনের নয়, আজকে হচ্ছে গিয়ে শুক্রবার ছিল। শুক্রবারে আমার বর মেয়ে দুজনাই ঘুমাচ্ছে। আমার মেয়ে তো বলেছে, মা সকালে আমাকে ডাক দিবা না, কারণ আজকে মানে আগামীকাল শুক্রবার। তো সেই কারণে যে আমাকে ডাক দিবা না, আমি যত দূর পারবো মানে ঘুমাবে আর কি। সেই কারণে সকালে উঠে আমি কাউকে ডাকিনি। দেখতে পাচ্ছ পেছনে মশারি টানানো আছে, ওর ভিতরে আমার বর মেয়ে দুজনাই ঘুমাচ্ছে। ওদের যখন টাইম হবে ওরা নিজেদের থেকেই ঘুম থেকে উঠে পড়বে। তো সকালে উঠে বাইরের কাজবাজ করলাম, কিন্তু ঘরের অবস্থা এত পরিমাণ খারাপ ছিল। আমার মেয়েটা একটা জিনিসও গুছিয়ে রাখে না, সমস্তটাই A to Z আমাকেই গোছাতে হয় বাড়ির। আর আমার বরের অবস্থা তো তোমরা দেখতেই পাও, মাঝে মাঝে হাঁটাচলা করতে খুবই অসুবিধা। সেই কারণে তো আমি ওর উপর ডিপেন্ডেবল হতে পারি না, আমাকেই যা করার আমাকেই করতে হয়। আর ওরা ঘুমিয়ে আছে, এদিকে আমি লাইট জ্বালিয়ে কাজ করছি। ড্রেসিং টেবিলের অবস্থাটা ভীষণ খারাপ ছিল, এখানে ওখানে এটা ওটা ছড়িয়ে ছিটে ছিল, সেটা একটু গোছালাম পরিষ্কার করে। জানি থাকবে না, তারপরেও গোছালাম। আর এই যে তেলের বোতল দেখতে পাচ্ছ, আমার হাতে যে তেলের বোতলটা এখন আছে, এটা হচ্ছে আমার বরের স্কুলের ম্যাডাম দিয়েছে, মানে আমাদের জন্য দিয়েছে আর কি। উনি অনেক ভালো মানুষ, অনেক কিছু এরকম দেয় মাঝে মধ্যে, অনেক জিনিসপত্র দিয়েছে। আর ওনার বাড়িতে হয়তো নারকেল গাছ ছিল, সেই কারণে ঘান ভাঙিয়েছে, তার জন্য আমাদের জন্য তেল পাঠিয়েছে, বিশেষ করে লোটাসের জন্য। লোটাসকে উনি খুব ভালোবাসতেন, তো সেই সুবাদেই তেলটা হয়তো পাঠিয়েছে। যাই হোক, তো তার আগে আমি তেল কিনেছিলাম, সেটা একটা ছোট বোতলে ঢেলে রাখলাম। আর ওই যে বড় বোতলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তুলে রাখলাম, পরে যখন লাগবে তখন আর কি ব্যবহার করব। তারপরে এই যে আমার শোকেসটা মুছে নিচ্ছে। আসলে ফোন রাখার মতো আমার কোনো স্ট্যান্ড নেই, যেটুকু আমি ভিডিও করি আমার হাতে ধরে ভিডিওটা করি, আবার মাঝে মধ্যে এখানে ওখানে রেখে করি। আসলে সত্যি কথা বলতে, যার কোনো সাপোর্ট থাকে না সে একটা কাজ করতে গেলেও ভয় পায়। তো আমার ব্যাপারটা হয়েছে সেরকম, কোথাও থেকে কোনো সাপোর্ট নাই, কোনো সাহায্য নাই, মানে কোনো কিচ্ছু নাই, সেজন্য কাজ করতে গেলেও ভয় লাগে। আমি যে জিনিসপত্র কিনবো, বলা তো যায় না কার জীবনের মোড় কোন দিকে ঘুরে যায়। তো আগেই আমি চাচ্ছি না কোনো টাকা পয়সা খরচ করে নিয়ে বসে থাকলাম, তারপরে দেখা গেল কোনো কাজ হলো না। তখন পরের খোঁটা কে শুনবে বলো? যতই বর ভালোবাসুক, যত্ন করুক, কিন্তু যখন এই কাজের জন্য আমি টাকা ব্যয় করব, সেটা যদি কোনো কর্মে না লাগে, তখন তো আবার খোঁটা দিবে যে এতগুলো টাকা নষ্ট করলে, এটা করলে, ওটা করলে, কই তোমার তো কিছুই হলো না। তো আমি সেটা চাচ্ছি না যে অন্যের কথা শুনতে। আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়ে ভিডিও করি। আমি জানি না আমার ভিডিও কতটা সুন্দর হয়। আর
কীরকম হয় আসলে আমি নিজেও জানি না। তোমরা যদি বলো তাহলেই জানতে পারি যে কতটা ভালো হয় বা কতটা খারাপ হয়। এই হচ্ছে ব্যাপার। তো ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। এখন চলে এসেছি টেবিলের উপর। দেখো টেবিলের উপর বেশি কিচ্ছু নেই, শুধু আছে 3টা জার আছে। ওর ভিতরে আমার একটাতে লবণ আছে, একটাতে হচ্ছে তালমা তুতমা যেটা জলে ভিজিয়ে রাখি, ওটা আছে। একটা সোলম অর্থাৎ বাতাবি লেবু যেটা ওকে বলে, সেদিন নিয়ে এসেছিল বাজার থেকে লোটাসের পাপা, কিন্তু ওটা খাওয়া হয়নি। তো সে কারণে আছে, দেখা যাক একসময় মেখে খাবো ক্ষণ। আর এই যে টেবিলের উপর এটো থালাবাটি ছিল, সেগুলোও টিউবওয়েলের পার নিয়ে নিলাম। আর রান্নাঘরের অবস্থাটা দেখো, গ্যাস তো নেই, অনেক দিন যাবৎ গ্যাস নেই, প্রায় 1 বছর হতে চললো গ্যাস শেষ। তো সেই জন্য রান্নাঘরে বেশি ঢোকা হয় না, ওই থালাবাটিটাটি রাখা ছাড়া অন্য কোনো কাজে ঢোকা হয় না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাও অনেক কমে গেছে এটা। তারপরেও মাঝে মধ্যে করি, যখন দেখি যে বেশি একটা খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তখন ওটা আবার পরিষ্কার করে নিই। সেইভাবেই পরিষ্কার করে নিলাম আজকেও। আর এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই পাশে তোমরা জানো ওখানে আমার কলতলা, বাথরুম সব ওই পাশে আছে। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসলাম এই যে আরেকটা ঘরে, যে ঘরটাতে আমরা কেউ ঢুকিই না বলতে পারো। আমি ছাড়া এই রুমটাতে কেউ যায় না। আমার মেয়ে তো কখনো যায় না, আমার বড় যায় না, শুধু আমি যেটুকু কাজের দরকার থাকে সেই সময়টুকুর জন্য যাই। যখন একটা লোকটোক আসে তখন, মানে আত্মীয় স্বজন আসে, তখন এখানে থাকা হয়, এখানে আসা হয়। তাছাড়া এই ঘরটাতে আমাদের কেউই থাকে না, কেউই আসে না। যাই হোক, তবুও তো ঘরটাকে যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় বলো। অগোছালো করে তো আর ফেলে রাখতে পারি না, নিজের চোখে দেখতেও খারাপ লাগে। আর একটা লোক হুট করে যদি বাড়িতে এসে দেখে যে ঘর দরের এরকম অবস্থা, সেও একটা বাজে মন্তব্য করবে। সে কারণে যতটা সম্ভব পারি সংসারের সমস্ত কাজ করে এটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ঘর দোর গোছানো না হলে না আমার একদম ভালো লাগে না। প্রত্যেক দিন সকালবেলা রান্নাবান্না করে আগে ঘরে লাগি, ঘরটা পরিষ্কার করি। যেহেতু বাড়িতে বাচ্চা আছে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই বুঝবে এটা, যে যেখানকার জিনিস সেখানে তুমি রেখে গুছিয়ে রাখছো, কি আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে দেখবে আবার সেই জিনিসপত্রগুলো ছাড়ানো। এটা তোমার যদি বাচ্চা থাকে তারা এরকম করবে, তাদেরকে হাজার বকা দিলেও তারা এই কাজগুলো করে। তো কি আর করবো, আমার মেয়ে প্রচুর পরিমাণে ছাড়ানো ছিটানো করে। এটা মানে যেখানকার যেটা সেখানেই রেখে দেয়। কোনো জিনিস বারবার করে বলে দিই যে বাবা এটা করতে হয় না, এটা যেখান থেকে নিয়েছো সেখানে রাখতে হয়, তবুও কথা শুনে না। তো যাই হোক, সে বাচ্চা মানুষ, অতটা বুঝে না। হয়তো আমিও যখন ছোট ছিলাম তখন আমিও এটা করতাম না, অবাধ্যই হতাম, হয়তো এলোমেলো করে রাখতাম। যাই হোক, ও তো রাখবেই। এখন আমি তো বড় মানুষ, আমি তো বুঝতে পারি যে এটা দেখতে ভালো দেখা যায় না, সে কারণে আমাকে গোছাতেই হয়। আর এই যে কথাটা বলছিলাম যে পুরুষ মানুষের ছুটি আছে কিন্তু মেয়েদের কোনো ছুটি নেই। ভাবতে গেলেও খারাপ লাগে, যখন মানে অসুস্থ থাকি তখনও এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। মানে এটার বেলায় সব থেকে বেশি কষ্ট পাই, যে বিছানাতে পড়ে আছি, কিছু করার মতো ক্ষমতা নেই, তবুও উঠে গিয়ে মানে যেটুকু দরকার সেটুকু আমাকে করতেই হবে। পুরুষ মানুষের কাজ তো পুরুষ মানুষ করেই, কিন্তু মেয়েদের কাজ সেগুলো তো মেয়েদেরকেই করতে হবে। আবার যখন বাপের বাড়িতে যাই তখন ভাবি যে হয়তো রেস্ট পাবো একটু, গিয়ে দেখি মায়ের কষ্ট। যখন নিজে বসে থাকি, মা যখন রান্না করে তখন কিন্তু এমনিতেই কষ্ট লাগে, যে আমি এরকম একটা মানুষ বসে আছি, আমার মা বয়স হয়ে গেছে, সে বসে বসে রান্না করছে। তখন ওই যে অভ্যাস, আবার চলে যায় সেই রান্নাঘরের দিকে, দেখি মাকে একটু সাহায্য করি। তো ছুটি কোথায় বলো, ছুটি একদম নেই। আবার কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করি, আমার মা যখন আমার বাড়িতে আসে তখন আমি সবসময়ের জন্য চিন্তা করি যে আমার মা আমাদের এতগুলো ভাই বোনকে মানুষ করেছে, অনেক কষ্ট করেছে, তারপর সে বাড়িতে সংসারের সমস্ত কাজবাজ একাই করে। যখন আমার বাড়িতে আসে ভাবি মাকে একটু বসিয়ে রাখি, মাকে দিয়ে এটা করাবো না। কারণ আমার যতটা কষ্ট হয় কাজ করতে, আমার মায়েরও হয়তো ততটাই কষ্ট হয়, কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে কখনো কিছু বলতে পারে না যে আজকে আমি ভাতটা রান্না করব না, তোরা রান্না করে খা। এটা কখনোই কোনো মা তার সন্তানদেরকে বলতে চায় না।
তো ওই কষ্টটা এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমিও সংসার করছি, এখন কিন্তু আমি নিজের জীবন দিয়ে ওটা বুঝতে পারি যে আমার যেরকম কষ্ট হয় আমার মায়েরও এরকমই কষ্ট হয়। তো সেই জন্য মাকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করি মা যখন আসে। কিন্তু যতদিন এরকম থাকবো করতেই হবে, কি আর করব বলো। শুধু আফসোস একটাই, যদি একদিন ছুটি হতো তাহলে হয়তো ভালো হতো, যে আমরাও এই সারা দিনকে যে কাজবাজ এটা থেকে একটা দিন নিস্তার পেলাম। কিন্তু কই, সেটা তো কখনোই সম্ভব না বা হবেও না। যাই হোক, সেটা চিন্তা করে লাভ নেই। তো আজকে এত পরিমাণ কাজ ছিল, আর এই যে আমার বর আমার মেয়ে ওরা ঘুমাচ্ছে, এটা দেখেই আমার মনে হলো যে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওরা দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, একজন ভাবছে আমার স্কুল নেই, একজন ভাবছে আমার পড়াশুনো নেই, তো আমি ঘুমাই। কিন্তু আমি ঘুমাতে পারি না, আমি বিছানাতে যেই ভোর 5টা বাজে অমনি আমার ভিতর থেকে আমি জেগে উঠি যে আমার সংসারের সমস্ত কাজ পড়ে আছে, ওটা ভেবে উঠে পড়ে সংসারের কাজে লেগে যাই। তো যাই হোক, মেয়েদের জীবন বড্ড কষ্টের। যারা কষ্ট করে খায়, মানে কষ্ট করে কাজবাজ করে, তারা এটা বোঝে। যাদের জীবনটা আরামের তারা এটা কখনো উপলব্ধি করবে না যে মেয়েদের জীবনটা কতটা কষ্টের। আমি অনেকের দেখেছি যে বিয়ে হয়ে গেছে, মেয়ে সে বাপের বাড়িতে থাকে কিন্তু কোনো কাজ করে খায় না, ঘুরে বেড়ায় খায়। আর যে মুরব্বি হয়ে গেছে মা, সে রান্না করে দিচ্ছে, সংসারের সমস্ত কাজ করছে, কিন্তু ওই মেয়ে কখনো কাজ করে না। তো এটা দেখলেও খুব খারাপ লাগে। অনেকের দেখি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। আবার অনেক বৌমাকেও দেখি যে শাশুড়ি কাজ করতে করতে মরে যাচ্ছে, কিন্তু সে কাজে হাত দেবে না। ওই যে তার অন্য কাজ আছে, সে সোশ্যাল মিডিয়ায় মানে তার নাম ডাক আছে, সে এটা করবে ওটা করবে, সাজুগুজু করবে, এটা করলে ভালো দেখা যাবে ওটা, কিন্তু সংসারের দিকে সে তাকায় না। যে সংসারেও কিছু কাজ থাকে যেগুলো মুরব্বী মানুষ করতে গেলে তাদের কষ্ট হয়। আমার কথা যে সেটা আমি করলাম, কাজটা করে নিয়ে আমার জগৎটা আলাদা, সংসারের জগৎটা আলাদা। সংসারের কাজটা সংসারে করতেই হবে, তারপরে নিজের যে পার্সোনাল জীবনের কাজ থাকে সেগুলোও করতে হবে। কিন্তু একটা কাজ একজনের উপর চাপিয়ে দেওয়া এটা ঠিক না, আমি মনে করি। তো যাই হোক, আমার মনে করাতে তো আর সবার কিছু যায় আসে যায় না। সবার এটা মনে হতে হবে যে কাজ করতে গেলে সবারই কষ্ট হয়। আমার করতে গেলেও যেমন কষ্ট হবে, আর একজন করতে গেলেও সেই একই রকম কষ্টটা হবে। এটা ফিল করার মতো মন মানসিকতা থাকতে হবে। তো এটা ফিল করতে জানতে হবে, না হলে কেউ বুঝতে পারবে না যে ব্যাপারটা আসলে কি। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম, এই যে একটা কষ্ট থেকেই বললাম আজকে কথাগুলো, ঠিক আছে। তো চলো, এই যে এখন সেই ইসুপগুল, তালমা তুতমা এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই সকালবেলা বাসি পেটে এটা খেতে হবে। কারণ আমার শরীরটা আমাকে দেখে যতটা সুস্থ সবল মনে হয়, আমি ততটা সুস্থ সবল মানুষ না। আমার একটা ব্যাক পেন আছে ডান সাইডে, মাজার উপরটা, মানে মাজাতে পিছন সাইডে, ডান পাশের পেছন সাইডে। তো সেটা যে কিসের ব্যথা সেটা আমিও জানি না, কিন্তু বরের চিকিৎসার জন্য আমি এই মুহূর্তে কিচ্ছু করতে পারছি না, কোনো ডাক্তার দেখাতে পারছি না, যাচ্ছিও না ডাক্তারের কাছে। যে আমি যদি ডাক্তারের কাছে যাই অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। তো সেই কারণেই আমার বর বারবার করে বলছে ডাক্তার দেখানোর কথা, কিন্তু আমি ব্যথাটা সহ্য করে নিচ্ছি, আমি যাচ্ছি না। আমার একটাই চিন্তা কাজ করে যে যে টাকা পয়সাগুলো আমি গুছিয়েছি ওর চিকিৎসার জন্য, সেটা আগে ওর পেছনে ব্যয় করি, ওকে সুস্থ করে তুলি, দেখি ডাক্তার কি বলে, তারপরে গিয়ে আমারটা দেখব। আমি তো চলে ফিরে খাচ্ছি, আমার তেমন অন্য কোনো অসুবিধা হচ্ছে না। ব্যথাটা মাঝে মাঝে যখন বাড়ে তখন শুধু অসুবিধা হয়, তাছাড়া তেমন একটা অসুবিধা হয় না। যখন সুস্থ থাকি তখন তো একদমই হয় না। এছাড়াও নানান রকমের অসুস্থতা আছে। তো সেই জন্য কিছু জিনিস যেগুলো পুষ্টিকর খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়, এরকম ধরনের খাবার তোমাদের দাদাভাই কিনে এনে দিয়েছে। বলেছে এটা তুমি প্রত্যেক দিন খাবা, তাহলে তোমার বিভিন্ন সমস্যা থেকে তুমি মুক্তি পাবা, সুস্থ থাকবা। তো আমি চেষ্টা করছি সেগুলোই খাওয়ার জন্য। যদি প্রাকৃতিকভাবে কিছু খেয়ে ভালো থাকা যায় ওষুধপাতির থেকে, তো তার থেকে ভালো আমার মনে হয় আর কোনো কিছুতে হয় না। ওষুধ খাওয়া মানে বিরাট একটা মানে খারাপ ব্যাপার। আমার তো ওষুধ খেতে একদম ভালো লাগে না, খুব অপছন্দের একটা জিনিস। তবে যখন রোগ হয়, যখন সমস্যাটা ফেস করি, তখন খেতেই হয়। যখন আবার একটু রোগটা কমে যায়, মানে অসুখটা কমে যায়, তখন আর ওই ওষুধ খাওয়ার কথা মনে থাকে না। এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস। তো যাই হোক, সংসারের সব কাজবাজ সেরে চলে আসলাম রান্নাঘরে।
এখন বাজে সকাল 8টা। তো আজকে সংসারের সমস্তটা করে রান্না করতে আস্তে আস্তে কিন্তু সকালকের খাওয়ার সময় হয়ে গেছে। আমি যখন রান্না করছিলাম তখন আমাদের বাড়ির অনেকেই খাচ্ছিল। তো সংসারে এতগুলো কাজ সেরে আসবো তো রান্না করতে। যদি অন্যান্য দিন হতো তাহলে ওই কাজগুলো করতাম না, ওই কাজগুলো আমি দুপুরবেলাতে করতাম। কিন্তু আজকে যেহেতু দেখলাম যে ওদের ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই বা ওদের স্কুলে যাওয়ারও কোনো তাড়া নেই, মানে ওদের কোনো তাড়া নেই, তখন দেখলাম আমারও অত তাড়া করে লাভ নেই। আমার যে কাজগুলো সেগুলো আমি গুছিয়ে নিই, তারপরে রান্না করতে যাব। আর আজকে দেখো রান্না হয়েছে, এটা হচ্ছে ছোট মাছ, সামুদ্রিক একটা মাছ, সেটারই ঝোল করেছি। আর পালং শাকের একটা তরকারি করেছি। আর চুলায় আছে আমার মেয়ের খাবার। আমার মেয়ে চিকেন খুব পছন্দ করে, তো ওর জন্য ওর পাপা বাজার থেকে চিকেন এনেছিল। আর এই যে দেখো বসে বসে এখন বই পড়ছে। কেন পড়ছে বলো তো? ওই যে আমি চিকেন রান্না করছি, তো সেই কারণেই আমার পিছনে এসে টুক করে বই নিয়ে বসে গেছে। তো যাই হোক, এটা একটা ভালো অভ্যাস যে যেটা পছন্দ করে সেটা খাওয়ার জন্য কোনো কিছু করলো। আমার মেয়ের চিকেন হলে আর কিচ্ছু লাগে না, ওকে বলতেও হয় না তাড়াতাড়ি খাওয়ার কথা। কিন্তু যেদিন থাকে না সেদিন ওকে বারবার করে খেতে দিয়ে বারবার করে বলতে হয়, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, দ্রুত খা, এরকম করতে হয়। বিশ্বাস করো, যদি বাড়িতে মাংস থাকে তাহলে আর ওটা বলতে হয় না ওকে, ও নিজের মতো করে খেয়ে নিয়ে উঠে চলে আসে। আর এই যে এখন মশলাটা বেটে রেখেছিলাম, যেহেতু আমরা শিলনোড়াতে বাটাবাটি করি, ওটাতেই সমস্ত মশলা করেছি। আর এই যে গরম মশলাটাও বেটে নিয়ে গামলাতে রেখেছিলাম, ওটাতে একটু ঝোল দিয়ে ওটা আর কি এখন মাংসের ভিতরে মিশিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটু ঝোল কমলে তারপরে নামিয়ে নেব, কারণ মাংসের এত ঝোল মেয়েটা খাবে না, ওটা পরে ফেলে দিতে হবে, সেই কারণে এত ঝোল রাখবো না, একটু ঝোল শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেব। সকালকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা। আর এই যে দেখো একটা পার্সেল এসছে, তোমাদের দাদাভাই কোথায় যেন কোনো একটা পেজে হয়তো ও করেছিল, অর্ডার করেছিল, সেটাই আজকে এসছে। তো চলো তোমাদেরকে খুলে দেখাই যে এর ভিতরে কি আছে। তো তোমাদের সামনেই প্যাকেটটা ওরা খুলে আগে দেখেছে, কারণ যখন অর্ডার এসেছিল, প্রথম একদিন অর্ডার করেছিল, সেই দিন না প্যাকেট খোলা হয়নি, সেই কারণে ভিতরে যে জিনিসটা ছিল সেটা না, যেটা অর্ডার করেছিল সেটা আসেনি, অন্যরকম এসেছিল। তো সেই কারণে তারপর থেকে যে কটা অর্ডার করেছে আগে, ওই যে সেলসম্যান থাকে ওনার সামনেই খুলে খালে দেখে যে প্যাকেটগুলো ঠিক আছে কিনা। তো আজকে ওরা দেখে টেকেই নিয়ে এসছে। আর এই যে দেখো, এটা হচ্ছে চীনাবাদাম। তো এটা এনেছে মেয়ের জন্য, সকালবেলা উঠে ওকে দেওয়ার জন্য। এটা খেলে অনেক পুষ্টি আছে ওতে, তো নিজেরাও খাবো, সবাই মিলে আর কি খাওয়া হবে। তবে ওটা মেয়ের জন্য বরাদ্দ করা, আমরা মাঝে মধ্যে। আর এই যে এটা হচ্ছে চিয়া সিডটা কি আসলে আমিও জানি না, তবে তোমাদের দাদাভাই অনলাইন থেকে দেখে দেখে ওটা অর্ডার করেছে। আর এই যে এটা হচ্ছে আখরোট, তবে আখরোটটা খেতে না একদম ভালো না, মানে আমার ওটা একদম অপছন্দের একটা জিনিস। তো যাই হোক, অনেক পুষ্টিকর বলে এই চিয়া সিডটা হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই খাবো। আমাকেই বেশি করে খেতে বলেছে, কারণ ওটা খেলে নাকি ক্যালসিয়ামের অভাবটা দূর হয়, হাড়গোড় ভালো থাকে, মানে সব কিছু আর কি ঠিক হয়, এই হচ্ছে ব্যাপার। তো চেষ্টা করব প্রত্যেক দিন খাওয়ার জন্য, যাতে নিজে সুস্থ থাকলে সংসারের সমস্ত কাজবাজি করা যায়। তো এখন হচ্ছে রাত্রেবেলা, দেখো এই যে আমার এক যা এটা দিয়ে গেছে, এটা হচ্ছে সেমাই পিঠা বলতে পারো। তবে এটা রান্না করতে গেলে একটু ঝোলঝোল করে রান্না করলেই বেশি ভালো হয়, দুধ দিয়ে, একদম দুধ দিয়ে। কিন্তু এটাতে হয়তো সেরকম কিছু নেই তেমন, ওই রান্না করার দরকার সেরকম রান্না করেছে। তবে ওটা এখন তো শীত না, এরকম জমে যাওয়ার কথা ছিল না, তবুও জমে একদম ক্ষীর হয়ে আছে। তো মেয়েটা তেমন একটা পছন্দ করে না, তবে এখন খাচ্ছে। বললাম যে তাহলে কালকে রান্না করি, মেয়ে বললো না, রান্না করার দরকার নেই, বাড়িতে রান্না করলে আমার খেতে ইচ্ছা করবে না। তো যাই হোক, ওকে এখন খাওয়াবো আর বই পড়াবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এইটুকুই শেয়ার করলাম। তো আগামীকাল আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। আর এখন মেয়েকে পড়াবো, মানে খুব ব্যস্ত, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওর পেছনে চলে যাবে, পরে আর কিছু করতে মন চাইবে না, রাতও অনেক হয়ে যাবে।
তো চলো, আরও ভিডিও এডিট করার ব্যাপার আছে, একটু এডিট করেও রাখবো। চলো, গুড নাইট সবাইকে।